শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জরিপ বলছে হামের চিকিৎসা করাতে গরিব হয়ে যাচ্ছে পরিবারগুলো। অধিকাংশ পরিবারই ঋণগ্রস্ত, 61% সঞ্চয় শেষ। বিশ্বজুড়ে জেনজি আন্দোলনগুলো দেখাচ্ছে পরিবর্তনের স্বপ্ন, কিন্তু দিন শেষে অটুট পুরানো বন্দোবস্তই। অপরাধ, অপহরণ, মৃত্যু ভয়, পাহাড় ও সাগর ঘেরা টেকনাফ ছাড়ছে স্থানীয় বাসিন্দারা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশে হামের প্রকোপের মধ্যে সন্তান হারানোর বেদনার পাশাপাশি পরিবারগুলোকে কি পরিমাণ আর্থিক ভার বইতে হচ্ছে তার একটি চিত্র উঠে এসেছে এক সমীক্ষায়। ৩,৫০০ পরিবারের ওপর পরিচালিত এই মূল্যায়ন জরিপে দেখা গেছে হামের চিকিৎসায় ব্যয় মেটাতে গিয়ে প্রায় 89% পরিবারকে ঋণ করতে হয়েছে। পাশাপাশি প্রতি 10টি পরিবারের মধ্যে 6টিকেই চিকিৎসার খরচ যোগাতে নিজেদের জমানো সঞ্চয় ভাঙতে হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি BDRCS এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস IFRC যৌথভাবে এই জরিপ চালিয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফলাফল প্রকাশ করে জানানো হয়, হামের প্রাদুর্ভাবের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে দেশের 12টি সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়া 2,746টি পরিবারের উপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে অংশগ্রহণকারী পরিবারগুলোর 75% রোগীর বয়স 4 বছরের নিচে। এছাড়া 5 থেকে 17 বছর বয়সী রোগী 19% এবং 18 বছরের বেশি বয়সী রোগী রয়েছে 6%। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসা ও সংশ্লিষ্ট অন্যান্য খাতে প্রতিটি পরিবার গড়ে 16,000 টাকা করে ব্যয় করেছে। এই ব্যয় মেটাতে গিয়ে 4% পরিবার নিজেদের সম্পদ বিক্রি করেছে এবং প্রায় 3% পরিবার অনুদানের উপর নির্ভর করেছে। জরিপে অংশ নেওয়া সব পরিবারই বলেছে ধকল সামলাতে উঠতে তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে 35% পরিবার সবচেয়ে জরুরি সহায়তা হিসেবে ঔষধের কথা বলেছে। এরপর রয়েছে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সহায়তা এবং খাদ্য সহায়তা। পেশাগত তথ্য দেওয়া পরিবারগুলোর 78%ই আনুষ্ঠানিক খাতে কাজ করেন, যাদের মাসিক আয় 6,000 থেকে 20,000 টাকার মধ্যে। দুই বছর আগে 2024 সালের 3 আগস্ট বিকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে তখন জাতীয় শহীদ মিনারে সমবেত হন লাখো জনতা। ওই সমাবেশে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগের ঘোষণা দেন। তাদের সেই ডাকে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান 1.5 দশকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পতন তরুণ প্রজন্ম সহ দেশের মানুষকে নতুন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখিয়েছিল, যেখানে বৈষম্য কমবে, আইনের শাসন নিশ্চিত হবে এবং সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠিত হবে। তবে বিশ্লেষক ও আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেকেই মনে করছেন, তরুণরা আন্দোলনে সরকারের পরিবর্তন ঘটাতে পারলেও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সফল হয়নি। শুধু বাংলাদেশ নয়, একই পরিস্থিতি নেপালের ক্ষেত্রেও। মাত্র 10 মাস আগে সে দেশে তরুণরা আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করেন। এরপর জেনজি সমর্থিত এক র্যাপারকে বিপুল ভোটে জিতিয়ে নতুন সরকারের নেতৃত্বে নিয়ে এসেছেন তারা। কিন্তু সম্প্রতি এ নতুন সরকারের বিরুদ্ধে শত শত তরুণ আবারও রাস্তায় নেমে এসেছেন, কারণ রাষ্ট্র পুনর্গঠনে তরুণরা যেমনটা আশা করেছিলেন বাস্তবে তার খুব সামান্যই দেখতে পাচ্ছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী এরিকা চেনওয়েথের মতে, জেনজিদের এ আন্দোলনগুলো মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর, যা প্রথাগত আন্দোলনের মতো গভীর বা দীর্ঘস্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয়। এসব আন্দোলন রাষ্ট্রে তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন আনতে পারছে না। এরিকা চেনওয়েথের গবেষণার তথ্য মতে, রাষ্ট্রে পরিবর্তন আনতে 1960 এর দশক থেকে 2010 সাল পর্যন্ত বিশ্বব্যাপী বিপ্লবী অহিংস আন্দোলনগুলোর সাফল্যের হার 40%-এর উপরে ছিল। বিপরীতে 2010 সাল থেকে অহিংস আন্দোলনগুলোর সাফল্যের হার 34%-এর কম এবং সহিংস আন্দোলনগুলোর মাত্র 8% সফল হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারে হাসিনা পতন আন্দোলনের জেনজি প্রতিনিধিদের অংশগ্রহণ ও সমর্থনও ছিল। সরকার গঠনের পরপরই আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি করতে গিয়ে তারা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
ঐক্যবদ্ধ কোনো রাষ্ট্রীয় লক্ষ্যের পরিবর্তনে নানা ব্যক্তি ও মতের পছন্দসই ছোট ছোট রূপান্তরের উদ্যোগ দেখা যায়। দুর্নীতি স্বজনপ্রীতি দূর করতে সেই অন্তর্বর্তী সরকার সফল হয়নি। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়, তবে এ কমিশন শেষ পর্যন্ত একটি শক্তিশালী ও সবার কাছে গ্রহণযোগ্য সংস্কার কাঠামো রেখে যেতে ব্যর্থ হয়। পাহাড় ঘেরা জনপদে এখন আর স্বাভাবিক জীবনযাত্রা নেই। সন্ধ্যা নামলেই আতঙ্ক, শুরু হয় গোলাগুলির শব্দ। সেই আতঙ্কের মধ্যেই একের পর এক অপহরণের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নোয়াখালী এলাকার বাসিন্দারা। প্রাণভয়ে ইতোমধ্যে পাহাড় ঘেরা 2 গ্রামের অর্ধশতাধিক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আবার অনেকে রাত হলে বাড়িতে থাকছে না। এমনকি জনপ্রতিনিধিরাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন। এমন পরিস্থিতি চলছে গত কয়েক মাস ধরে। এর আগে মাঝে মধ্যে এসব ঘটনা ঘটলেও এখন নিত্যদিন ঘটছে। এ অবস্থায় উখিয়া, টেকনাফ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পোস্টার টানিয়ে অপহরণ বন্ধে প্রতিবাদ চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য বলছে, টেকনাফের পাহাড় ঘেঁষা এই জনপদের অপহরণ, মুক্তিপণ এবং সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত 3 বছরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত 320 জন অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে শুধু গত 1 বছরেই 15টি ঘটনায় প্রায় 155 জনকে অপহরণ করা হয়, যাদের মধ্যে 96 জনই রোহিঙ্গা নাগরিক। অধিকাংশ ভুক্তভোগী পরিবারের দেওয়া মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্যমতে সন্ধ্যা নামলেই পাহাড় থেকে ভেসে আসে গুলির শব্দ। সেই শব্দেই ঘুম ভাঙে, আবার সেই শব্দের মধ্যেই রাত কাটাতে হয়। শিশু, নারী ও বৃদ্ধ সহ পুরো জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় ভেঙে পড়েছে। আতঙ্কে অনেকে সন্তানদের নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি কিংবা নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যেও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারাও বিকল্প স্থানে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পাহাড় ঘেঁষা এই জনপদ আরও বেশি জনশূন্য হয়ে পড়তে পারে এবং মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেল অবকাঠামো উন্নয়নে আগামী 18 থেকে 24 মাসে প্রায় 45,000 কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করেছে ভারত। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ। আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে এটিকে ভারতের অন্যতম বড় কৌশলগত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, রাজস্থান, আসাম সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে নতুন রেল লাইন, প্ল্যাটফর্ম নির্মাণ এবং বিদ্যমান রেল নেটওয়ার্ক শক্তিশালী করার কাজে এই অর্থ ব্যয় করা হবে। বিষয়টি নিয়ে আলোচনা ব্যক্তিগত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন। তারা দাবি করেছেন, সীমান্তবর্তী রাজ্যগুলোতে এই কর্মসূচির আওতায় যে অর্থ ব্যয় হবে তা আগামী 2 বছরে ভারতের মোট পরিকল্পিত রেল অবকাঠামো বিনিয়োগের প্রায় 22%। এর আগে ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেতু ও টানেল সহ নতুন রেলপথ নির্মাণে $3.4 বিলিয়ন ব্যয়ের পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছিল। নতুন পরিকল্পনা সেই উদ্যোগের তুলনায় আরও বিস্তৃত। সীমান্তবর্তী অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা জোরদারের এই উদ্যোগ এমন এক সময় নেওয়া হচ্ছে যখন চীন, পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভিন্ন ভিন্ন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। 6 বছর আগে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর চীনের সঙ্গে ভারতের সম্পর্ক এখন কিছুটা স্থিতিশীল হয়েছে। অন্যদিকে গত বছর পাকিস্তানের সঙ্গে দেশটি স্বল্প মেয়াদী সংঘাতে জড়িয়েছিল। 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও 2 দেশের দীর্ঘদিনের তুলনামূলক স্থিতিশীল সম্পর্কে নতুন বাস্তবতা তৈরি করেছে। এবার শুনে নিচ্ছি বাংলালিনার বাণিজ্য সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই খাতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের দৌড় আরও জোরালো হচ্ছে। এআই প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখতে অবকাঠামো তৈরিতে বিপুল অর্থ ঢালছে মার্কিন টেক জায়ান্টগুলো। 2023 সালে এআইয়ের উত্থানের পর গত জুন পর্যন্ত গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও মেটা খাতটিতে বিনিয়োগ করেছে মোট 1,10,000 কোটি বা $1 ট্রিলিয়ন বেশি। টেক জায়ান্টদের এআই বিনিয়োগের বড় অংশ ব্যয় হচ্ছে ডেটা সেন্টার, উন্নত চিপ এবং এসব অবকাঠামো পরিচালনার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবস্থায়।
বাজার বিশ্লেষকদের মতে এআই অবকাঠামোয় ব্যয় বৃদ্ধির প্রবণতা শিগগিরই থামার সম্ভাবনা কম। তবে এআই এর পেছনে ব্যয় করা বিপুল অর্থ কত দ্রুত আয় ও মুনাফায় রূপ নেবে তা এখন বিনিয়োগকারীদের কাছে বড় প্রশ্ন। একই সঙ্গে নতুন বিনিয়োগ করতে গিয়ে কোম্পানিগুলো যেন প্রচলিত ব্যবসার উপর চাপ তৈরি না করে সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার শুনে নিচ্ছি বাংলালিনের ক্রীড়া সংবাদ। ফিফা বিশ্বকাপ সহ বড় টুর্নামেন্টের বাণিজ্যিক সত্ত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করলেও এখানে বিষয়টির ইতি টানতে রাজি নয় উয়েফা। ইউরোপের ফুটবল সংস্থাটি এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি দিয়ে সম্ভাব্য আইনি পদক্ষেপের কথা জানিয়ে বলেছে, এ সংক্রান্ত কোনো নথি বা ডিজিটাল তথ্য যেন ধ্বংস, মুছে ফেলা বা পরিবর্তন করা না হয়। দ্য টেলিগ্রাফের হাতে আসা শুক্রবারের ওই চিঠিতে উয়েফা জানিয়েছে তারা ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ এফএফই এর পরিকল্পনা নিয়ে আইনি ব্যবস্থা, সালিশ কিংবা নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। চিঠিতে উয়েফা লিখেছে ইনফান্তিনো এবং ফিফাকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে এই নোটিশে উল্লেখ করা সব নথি ও ইলেকট্রনিকভাবে সংরক্ষিত তথ্য শনাক্ত ও খুঁজে বের করে সংরক্ষণ করা হয়। বাংলালিনের প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।